আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম টুরস 98-এ। বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য এবং অজানা ভ্রমণস্থলের গল্প নিয়ে আমি নিয়মিত হাজির হই আপনাদের সামনে। আমাদের সঙ্গে ঘুরে দেখুন প্রাচীন নগরী, জমিদার বাড়ি, মসজিদ, মন্দির, দুর্গা, নদী, পাহাড় ও হাওর এবং বাংলার অসংখ্য ঐতিহাসিক মনোমুগ্ধকর স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন ইতিহাস ও ভ্রমণের ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। চলুন আজকের ভ্রমণ শুরু করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাজ দেখাবো পানাম নগরী এবং পানাম নগরীর ভিতরের প্রান্ত জানাবো এর অবস্থা এবং কেমন, কোথায় কি আছে, তার সাথে দেখাবো আমরা একটি নদীর পাড়ও। চলুন ঘুরে আসি পানাম নগরী থেকে। শুরুতে জেনে নেই পানাম নগরীর ইতিহাস। পানাম নগরী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন নগরী। এটি বাংলার ইতিহাস, বাণিজ্য ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পানাম নগরীর ইতিহাস প্রায় 700 বছরেরও বেশি পুরনো এবং এর সূচনা 1300 শতকের শেষ ভাগে বলে ধারণা করা হয়। প্রাচীন সোনারগাঁ ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী ও বাণিজ্য কেন্দ্র। 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ এর সময় সোনারগাঁ অঞ্চল ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। মোগল আমলে পানাম নগরীর সঙ্গে রাজধানীর যোগাযোগের জন্য সেতু ও সড়ক নির্মাণ করা হয়। ব্রিটিশ আমলে 1900 শতকে ধনী হিন্দু বণিকেরা বা ব্যবসায়ীরা এখানে ইউরোপিয়ান ধাঁচের দৃষ্টিনন্দন দোতলা ও একতলা ভবন নির্মাণ করেন, যা উপনিবেশের এবং ব্রিটিশের ছাপ এখনও বিদ্যমান। তখন পানাম নগরী ছিল মুসলিম ও সুতির কাপড়ের একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। এই মুহূর্তে আমরা পানাম নগরীর গেটের সামনে দেখতে পাচ্ছি তার ইতিহাস এখানে বর্ণনা করা আছে। আপনারা যারা আসবেন এখান থেকে ইতিহাসটাও একটু দেখে নেবেন। অনেকটা পথ পেরোনোর পরেই পানাম নগরের মূল যে ভবনগুলো সেগুলো শুরু হয়। এখানে আজ অনেক লোকজনই আসছিল, যেহেতু আজ শুক্রবার ছিল। পানাম নগরের যে বিল্ডিংগুলো এবং বাড়িগুলো সেগুলো দেখতে অনেকটাই পুরনো ধাঁচের এবং খুবই দৃষ্টিনন্দন ছিল। চলুন বন্ধুরা আমরা ঘুরে দেখি পানাম নগরীর সম্পূর্ণ অংশটা। নগরীর বিভিন্ন বিল্ডিংগুলো দোতলা, একতলা বিশিষ্ট। ভিতরে ঢোকার আগে ব্যবস্থা ছিল, এখন আর সে ভিতরে ঢোকা যায় না, বাইরে থেকে দেখে নিতে হয়। আর জানলা দরজা তাও এর আগে যখন আসছে কিছুটা দেখেছিলাম ছিল, এখন তো মোটামুটি একদম নেই বললেই চলে। আস্তে আস্তে হয়তো এটাও বিলুপ্ত হয়ে যাবে, কারণ যে অবস্থা দেখতেছি তাতে আগামীতে এই নগরী খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছে। এরপরে 1947 সালে দেশভাগে এবং পরবর্তী 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর অধিকাংশ বাসিন্দা এলাকা ছেড়ে চলে যান, ফলে ধীরে ধীরে পানাম নগরী জনশূন্য হয়ে পড়ে। বর্তমানে পানাম নগরী বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপনা। এখানে সারিবদ্ধ প্রাচীন ভবন, ইটের রাস্তা এবং ঔপনিবেশিক স্থাপত্য দেশের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতি বছরই এই ঐতিহাসিক নগরীতে দেখতে আসেন। আসলে ঠিক আছে, পানাম নগরীটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল, কিন্তু এর ভিতরে বর্তমান যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অংশই ভাঙা, কোনো ধরনের কোনো পরিচর্যা ছাড়াই ঠায় দাঁড়িয়ে আছে। আসলে এই যেভাবে থাকলে আর কতদিন আমাদের এই দৃষ্টিনন্দন পানাম নগরী টিকে থাকবে, সেটারও আসলে একটা ব্যাপার থাকে। তো যাই হোক, চলুন বন্ধুরা ঘুরতে থাকি আর দেখতে থাকি বর্তমান আমাদের এই পানাম নগরীর কী অবস্থা। অসংখ্য দর্শনার্থী আজকে আসছেন শুক্রবার, যা মূলত শুনতে পেয়েছিলাম অনেক সকালে আসেন। তারা হয়তো বা তখন এটা ওপেন করেন না, সম্ভবত 11টার পরে এটা খুলেন। তারা হয়তো 8টা-9টার দিকে আসেন বা 9:30টার দিকে আসেন, খোলা না পেয়ে তারা চলেও যান। তো আসলে এটা কটা থেকে খোলা থাকে এটা জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা তো বলে যে সকালে 8টা, 8:30টার পরে সেটা পাওয়া যায়। তো
তো এই যে জানলা দরজাগুলো বন্ধ, এগুলো যদি খোলা থাকতো তাহলে এই ঐতিহাসিক স্থাপনাগুলোর ভিতরটা কেমন ছিল সেটাও আমরা দেখতে পারতাম, কিন্তু আসলেও সেটা তো করা হয় না। আমি অনেক জমিদার বাড়িও দেখেছি, সর্দার বাড়িও দেখেছি। সর্দার বাড়ির অবশ্য ভিতরে গিয়ে পুরোটাই দেখা যায় এবং সেটা তো অনেক কাজ করা হয়েছে, অনেক সুন্দর করে রাখা হয়েছে, কিন্তু পানাম নগরীটা আসলে সেভাবে রাখা হয়নি, সেভাবে কাজও করা হয়নি। হয়তোবা পরবর্তীতে এরা করবেন, মেবি, আমি অবশ্য আশা করি। আর যদি নাও করেন তাহলে অবশ্যই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে তারা এই ঔপনিবেশিক যে স্থানটি, দৃষ্টিনন্দন যে স্থানটি, এটাকে যেন খুব ভালো করে তারা সংরক্ষণ করেন। তাতে করে পর্যটন বাড়বে, পর্যটকরা আসবে, আয়ও হবে, খরচও হবে, দুটাই হোক, কিন্তু দেখতে সুন্দর দেখা যাক। এক সময় নৌকা বজরাগুলো এসে থামতো, ওখান থেকে তারা ভিতরে ঢুকতো। এখন পুরোটাই ধ্বংসস্তূপের মতো লাগে আমার কাছে। আমি আসলে এখানে ঢুকে ভালো কিছু পাই নাই। আমি মাসুদুর রহমান, টুরস 98-এর পক্ষে থেকে আপনাদের আবার অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি পানাম সিটিতে। পানাম সিটি ঢোকার সময় একটা বিপর্যস্ত অবস্থা হলো যে কোনো প্রকার জিমবেল বা গিম্বেল নিয়ে ঢোকা যাবে না। আসলে জিমবেল আর গিম্বেল নিয়ে ঢুকলে কতটা দুর্নীতি হয় বা কতটা অসুবিধা হয়, কেন হয়, কী জন্য হয়, এইটা আমার একটা আবেদন। আপনি এই ধরনের প্রত্নতত্ত্ব যারা সরকারি কর্মকর্তারা থাকেন, তারা যে আমাদের থেকে টাকা পয়সাগুলো নেন, তার বিনিময়ে তারা এখানে কী কাজটা করেন। আমি তো বেসিক্যালি এখানে ঘুরে কোনো সৌন্দর্য দেখতে পাই নাই। আজ এখানে আমি নতুন আসি নাই, আরও কয়েকবার আসছি, কিন্তু যেরকম দেখছি সেরকমই আছে। আমার এই ভিডিওতে যারা দেখবেন বা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আমি চাই বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যত রাজবাড়ি, যত এরকম পুরাতন কীর্তি আছে, এগুলো সুন্দর হোক। এগুলোকে ইচ্ছা করলে গোছানো যায়। আমরা কিছুক্ষণ আগে লোকশিল্প জাদুঘর থেকে ঘুরে আসছি, ওখানে অনেক জিনিস হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক কিছু করছে তারা। তো আমি চাই এখানেও এটা হোক। তো কর্তৃপক্ষের দৃষ্টি আমি আকর্ষণ করছি। আর আমার একটা কোশ্চেনের আনসার দিতে হবে যে জিমবেল, ক্যামেরা, এগুলো নিয়ে ঢুকলে এখানে কী হয়। আমরা তো দেশকে প্রমোট করতেছি, দেশকে দেখাচ্ছি মানুষকে, আসেন দেখবেন আমাদের এই সিটি। আসে এগুলা পুরাতন হইতে হইতে আর কদিন পরে ভেঙে পড়লো। টাকা তো ঠিকই নেয়, কিন্তু ঠিক করে না এগুলো। এগুলো ঠিক করলে হইতো, কিন্তু ঠিক তো করে না। পিছন দিকে যা আসো, এই যে এগুলোর অবস্থা দেখেন। মানুষ ঘুরবে কি, কদিন পরে এগুলো মাথার উপরে পড়বে। এই যে জায়গা জায়গা এরকম খেয়ে গেছে। প্রত্যেকটা বাড়িরই এরকম পিছন সাইডে পর্যাপ্ত জায়গা, কারণ এটাই তাদের বলা চলে ফ্রন্ট সাইড, নদীর পাশে, যেখান দিয়ে আপনার বণিকরা আসতো, ব্যবসায়ীরা আসতো। 400 বছর আগে যারা এখানে আসছিলেন, হিন্দু সমাজ, বড় বড় ব্যবসায়ী, তারা আসলে ওই যে খালটা দেখা যায়, খালটা একসময় ধরা যৌবন ছিল, তখন তারা এই খাল দিয়ে চলাফেরা করতো। আর ওই যে দূরে ছোটো ছোটো করে ঘরগুলো দেখা যায়, ওগুলো কিন্তু বাথরুম। আমরা তো এখন বাথরুম বানাই ঘরের ভিতরে। এই পাশটাও বেশ সুন্দর, আমার কাছে আসলে সুন্দর লাগে, কিন্তু সুন্দরকে সুন্দর রাখতে হবে। তো আসলে যে কথাটা বলা হইলো যে একটা ক্যামেরার সাথে একটা জিমবেল থাকে বা স্টিক থাকে ভিডিও করার জন্য, আমরা তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই বা করতেছি, তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানের ভালো মন্দ দিকগুলি তুলে ধরি এবং ভালোটা দেখানোর চেষ্টা করি, যাতে আমাদের পর্যটন খাতটা আস্তে আস্তে ডেভেলপ হয়। তো আসলে এখানে কিন্তু সেরকম সুযোগ সুবিধা আমি পাইনি। আমার ধারণা আরও যারা আসছেন এখানে তারাও একই কথা বলেছেন যে এগুলো নিয়ে ঢুকতে দেয় না বা ড্রোন উড়ানো যায় না, বাস এগুলো আর কি। আসলে কেন যায় না এটা আমারও জানা নেই, আর আমিও জানতে পারিনি। তারা শুধু বলছে এটা নিয়ম। একটু যদি যারা এরা দায়িত্বে আছেন তারা যদি ব্যাপারটা একটু দেখতেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। হয়তোবা যা হয় হোক, অসুবিধা নেই। আর ভিউয়ার্স যারা এই মুহূর্তে পানাম নগরী দেখছেন, তাদেরকে শুধু দেখাতেই চাই যে এর সৌন্দর্য এবং এর কারুকার্য এবং এর যে ঐতিহাসিক যে দৃষ্টিনন্দন যে ব্যাপারটা আছে, সেটা আসলে এই পানাম নগরী কিন্তু দৃষ্টিনন্দন। যারা আসবেন তারা মুগ্ধ হবেনই, মুগ্ধ হতেই হবে
যে এত সুন্দর দৃষ্টিনন্দন করে যে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে, এটা দেখে আপনার ভালো লাগবেই। তবে একটু খারাপও লাগতে পারে, অনেক পুরাতন হয়ে গেছে এই ভেবে, কিন্তু যেহেতু ইতিহাস 700 বছরের আগে, তো সেই ক্ষেত্রে আপনাদের এটা ভালো লাগারই কথা। তো এক সময় পানাম নগরীর প্রতিটি রাস্তা ছিল বণিকদের পদচারণায় মুখর। এখান থেকে সূক্ষ্ম মসলিন ও নানা পণ্য নৌপথে দেশ বিদেশে পৌঁছে যেত। ধনী বণিকদের নির্মিত দৃষ্টিনন্দন ভবনগুলো আজও সেই স্মৃতি বহন করে চলছে। 1900 শতকে ধনী হিন্দু বণিক ও জমিদাররা পানাম নগরীতে ইউরোপিয়ান ও দেশীয় স্থাপত্যের মিশ্রণে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করেন। এসব ভবনের অনেকগুলোই ছিল একই সঙ্গে বাসভবন, গোদামঘর এবং ব্যবসায়িক কার্যালয়। পানাম খাল ও আশেপাশের নদীপথ ব্যবহার করে নৌকায় পণ্য আনা নেওয়ার কাজও তারা করতেন। সে সময় নদীপথে ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম। বণিকদের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে পানাম নগরীতে স্কুল, মন্দির, বাজার এবং অন্যান্য নাগরিক সুবিধারও উন্নয়ন ঘটে তখন, এবং তারা এখানে খুব আরাম আয়েসেই বসবাস করতে থাকেন এবং একটি ধনী এলাকা নামে পরিচিতি লাভ করে পানাম নগরী। এই যে পেছনের সাইডটা দেখেন, প্রত্যেকটা বাড়ির পেছনের সাইড সুন্দর, কত সুন্দর খোলামেলা। বাড়িগুলোর দিকে একটু রং টং ছিল, কিন্তু আসলে পরবর্তীতে কি হয়েছে আল্লাহ পাক জানে। কত চমৎকার বাড়িঘরগুলো, রক্ষণাবেক্ষণ কেউ করলো না, খুবই দুঃখজনক। এই যে বাড়িটা দেখেন, শ্যাওলা টেওলা পড়ে, তাহলে এই যে 20 টাকা করে টিকিট দিচ্ছি, হ্যাঁ কি হয়। এই যে সরকার খাল খনন শুরু করছে, এই যে খালটাও তো খনন করতে হবে, এটাকেও চালু করতে হবে। উনিশশো 1947 পর দেশভাগ, পরবর্তীকালে রাজনৈতিক সামাজিক পরিবর্তনের ফলে অধিকাংশ বণিক পরিবার এলাকা ছেড়ে চলে যান। এতে বাণিজ্য বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে পানাম নগরীও পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে সেই পানাম নগরীতেই এখনো এক ঐতিহাসিক ইতিহাস বহন করে চলছে। আমরা আজ সেই পানাম নগরীতেই দেখতে আসছিলাম 400 বা 700 বছর পূর্বে মানুষজন কেমন করে তাদের জীবনযাপন করতেন। তবে সেটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধুমাত্র যে যারা দায়িত্বে আছেন তাদেরই দায়িত্ব তা নয়, পর্যটক যারা আসছেন তাদেরও দায়িত্ব। আশেপাশে অবস্থান নোংরা না করা, এমন কোনো কাজ না করা যা দৃষ্টিকটু হয়। আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে, দেশের প্রত্নতত্ত্ব যে স্থাপনাগুলো আছে, যে রাজবাড়িগুলো আছে বা ইতিহাসগুলো আছে, সেগুলোকে সংরক্ষণ করতে চাই এবং আমাদের পর্যটন খাতকে আমরা একটা পরিপূর্ণ পর্যটক ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, যাতে করে এটাও আমাদের দেশে অর্থনীতির একটা মূল অবলম্বন হতে পারে। তো এই মুহূর্তে পানাম নগরীর শেষ প্রান্তে পর্যাপ্ত গরম ছিল, সেখানে একটা দোকানও ছিল। যেহেতু পানাম নগরের ভিতরে কোনো দোকানপাট নেই, একদম বাউন্ডারি সাইডে গিয়ে একটা দোকানপাট, ওইখানে ওনার সাথে কিছু কথা হলো, আমরা ডাব খেয়ে নিলাম। আসলে একটা পর্যটন এলাকাকে সমৃদ্ধ করতে হলে ওখানকার মানুষের থাকা খাওয়ার একটা ভালো সুব্যবস্থা দরকার হয় এবং ভিতরেরও একটা ভালো পরিবেশ দরকার হয়। আমি সম্ভবত যেটা দেখছি, ভিতরে কোনো ধরনের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কোনো স্থান নেই। তাহলে এত বড় জায়গাটায় মানুষ যে ঘুরে এই ধরনের কাজগুলো তারা কোথায় করে,
এটাও একটা ব্যাপার। আর পয় পুরস্কারের তো খুব একটা ভালো আমি দেখিনি, তারপরেও ইতিহাস যেহেতু জানতে এবং দেখতে যাওয়াটাই বড় ব্যাপার ছিল আমাদের কাছে। তবে দেশের পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তাহলে হয়তো আমরা কিছু বৈদেশিক পর্যটকদের আমাদের দেশে আনতে পারবো। আমাদের দেশে আসলে এরকম অনেক জায়গা আছে যা ইতিহাস বহন করে চলছে। সেই ক্ষেত্রে এই দায়িত্বগুলো যারা পালন করেন তাদেরও যেমন করতে হবে, এবং আমরা যারা দেখাই বা দেখানোর চেষ্টা করি তাদেরকেও ভালোটাই বলতে হবে। তো আমার ভিউয়ারদের জন্য বলবো, আপনারা পানাম নগরীতে আসবেন এবং নগরীটা অসম্ভব সুন্দর। আপনাদের সারাটা দিন কাটানোর মতো পর্যাপ্ত ভিতরে জায়গা আছে এবং কাটাতে পারবেন আশা করি। চলুন বাকি অংশটা ঘুরে দেখি। পানাম নগরী শুধু ইট পাথরের তৈরি একটি পুরনো জনপদ নয়, এটি বাংলার গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ বাণিজ্য ও অন্যান্য স্থাপত্য শৈলীর এক জীবন্ত স্মারক। শত বছরের পুরনো ভবনগুলোর প্রতিটি দেয়াল যেন অতীতের গল্প বলে, যেখানে একটি করে গল্প এবং উপন্যাস রচিত হয়। সেখানে এক সময় বণিকের ব্যস্ত পদচারণা, মানুষের খোলা হলেও সমৃদ্ধ জীবনের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। আজ যদিও সেই নগরী নীরব, তবুও এর প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন ও প্রতিটি ইট আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবান সাক্ষ্য বহন করে। পানাম নগরী আমাদের শেখায় সময় বদলে যায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় অমূল্য শিক্ষা ও স্মৃতি। যারা ইতিহাস, স্থাপত্য ও বাংলার ঐতিহ্যকে ভালোবাসেন তাদের জন্য পানাম নগরী একটি অনন্য গন্তব্য। এখানে একবার এলেই মনে হবে যেন সময়ের স্রোতে পেরিয়ে শত বছরের আগের বাংলায় ফিরে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই পানাম নগরীতে আসবেন। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনারা গাড়ি রাখতে পারবেন। তো আমরা এই মুহূর্তে পানাম নগরী থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেই নদীর পাড়ে। আমরা মেঘনা নদীর ঘাটে যাব এবং সেখানে গিয়ে ঘাট বাজারটা দেখব, দেখে আজকের মতো আমরা এই ভ্রমণ কাহিনী শেষ করব। তো চলুন যাই মেঘনা নদীর ঘাটে। বাজার মাছ পাওয়া যায়, এই যে মাছ, নদীর মাছ। এগুলো কি মাছ? ছোট ছোট। এগুলো কি মাছ? এটা বাইলা মাছ। ইলিশ মাছ কত? মেঘনা নদী।
বসে বসে দিয়ে মাছ ধরতেছে। প্রিয় ভিউয়ার্স, ঘাটের পাড়ে বাজারে টাটকা নদীর মাছ দেখতে পেয়েছিলাম। তো এখানে আসলে মাছও দেখা যায় এবং যারা আসবেন যদি কিনতে চান কিনতেও পারবেন। তো এই মুহূর্তে মেঘনার যে ঘাটের যে ল্যান্ডিং যে স্থানটা সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো বিশাল বড় নদীর এরিয়া দূর থেকে দেখা যাচ্ছে এবং ওই দূরে কিছু শিপ দাঁড়া করানো আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না। অসংখ্য নদী আছে, যারা এপার থেকে ওই পাশে হয়তো একটা গ্রাম আছে সেখানে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় শিপগুলো, হয়তো মালামাল লোড আনলোডিংয়ের জন্য দাঁড়িয়ে আছে তারা। তো বন্ধুরা দেখতে থাকুন মেঘনার ঘাট। এই মুহূর্তে আছে মেঘনা নদীর ঘাটে। এটাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বৈদ্যের বাজার যাত্রী বারাবার ঘাট। দূরে ওই যে বড় বড় জাহাজগুলো নোঙর করে আছে। প্রিয় দর্শক, আজকের মতো ভ্রমণ এখানেই শেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টসে জানান এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি, বাংলাদেশের অজানা সুন্দর স্থানগুলো নিয়ে আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।